নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন নারায়ণ ভট্টাচার্যের লেখা পাগলের কাণ্ড। তারণ ভট্টাচার্যের ভাই সারদা ভট্টাচার্য মেডিকেল কলেজ থেকে এলএমএস উপাধি নিয়ে যখন দেশে এসে বসল, তখন সাপ্তাহিক পাশার আড্ডাটা দৈনিকভাবে জমবে বলে যজ্ঞেশ্বর দত্ত একজোড়া নতুন ছক কিনে আনল। তারণ ভট্টাচার্য কিন্তু ৩৫ টাকা মাইনের কেরানিগিরি এবং ডেলি প্যাসেঞ্জারির মায়া ত্যাগ করে দৈনিক পাশার আড্ডার দিকে আদৌ মনোযোগ দিল না। বন্ধুবান্ধবেরা বলল, আর কেন ভট্টাচার্য, কষ্ট করে ভাইকে মানুষ করলে এখন দিন কতক বসে তার রোজগার খাও। তারণ হেসে উত্তর করল, খাবো বই কি ভায়া, খাবো বই কি, তবে যে কটা দিন চলে চলুক। লোকে তারণ ভট্টাচার্যকে শুধু একটু মাথা পাগলা বলেই জানত, এখন তাকে কৃপণ স্বভাব বলেও জানতে পারল। কেবল বাইরের লোকে নয়, বাড়ির ভেতর স্ত্রীও 7টায় ভাত তৈরি করে দিতে অসমর্থ জানিয়ে তিরস্কারের ছলে স্বামীকে বলল, ভালো, চিরকালটাই কি নাকে মুখে ভাত গুঁজে গাড়ি ধরতে ছুটবে? ঠাকুরপো যখন দুপয়সা আনবে, তখন তোমার আর এই কটা টাকার তরে ছোটাছুটি কেন? কি জানো বড় বউ, ছ্যাকড়া গাড়ির ঘোড়া আর কেরানি ছুটলেই ভালো থাকে। স্বচ্ছন্দে ছোটাছুটি করো, আমি কিন্তু আর 7টায় ভাত দিতে পারবো না। কেন, আমার কি বেঁচে সুখ নেই? তাহলে এক কাজ করা যাক, এই টাকা দিয়ে একজন রাঁধুনি আর একজন ঝি রাখা যাক। এতকাল রেঁধে খাওয়াচ্ছ, দিন কতক রান্না ভাত খাও। ইস, আমার ওপর আর এত দরদ দেখাতে হবে না। তার অর্ধেক টাকা দিয়ে বরং নিজের জামা কাপড়গুলো পাল্টাও দেখি। এইবার পাল্টাবো বড় বউ, এইবার পাল্টাবো। দিন কতক যাক, তারপর সকলকে দেখাবো বাবুয়ানি কি রকমে করতে হয়। কে বাবুয়ানি করবে? তুমি? বাবুয়ানির কপাল। আচ্ছা, দেখবে দেখবে। 25 টাকা মাইনের রেল ভাড়া 5 টাকা বাদে বাকি 20 টাকায় সংসার চালিয়ে তারণ যে কিভাবে ছোট ভাই সারদার পড়ার খরচ জোগাতো, তা অনেকেই বুঝে উঠতে পারত না। কিন্তু সাধারণের বিবেচনায় এই অসাধ্য কাজটাকে সুসাধ্য করে আনতে তারণকে কতটা কষ্ট ভোগ করতে হয়েছিল, তা বড় বউ ছাড়া আর কেউ জানত না। কেননা স্বামীর আপিসের জামাকাপড়ে তালি দেওয়া তার নিত্য কার্যের মধ্যে পরিগণিত ছিল। বাড়ি থেকে স্টেশন পর্যন্ত জুতোটা পায়ের পরিবর্তে হাতে যেত বলে মধ্যে মধ্যে তারণের পায়ে যে কাঁটা ফুটত, প্রতি রবিবারে সেই কাঁটা বের করে দিতে হতো। আপিসে জলখাবারের পাঠ ছিল না, সুতরাং সকাল 7টার পর রাত্রি 9টায় খেতে বসে তারণ যখন হাঁড়ির দিকে ঘন ঘন দৃষ্টিপাত করত এবং হাঁড়িতে অন্নের অভাব দেখে বড় বউয়ের স্বনির্বন্ধ অনুরোধ সত্ত্বেও নিজের ক্ষুধায় অল্পতা জানিয়ে পাতে কতক ভাত রেখে উঠে পড়ত, তখন বড় বউ চোখের জল ধরে রাখতে পারত না। হায়, এ কষ্ট কবে ঘুঁচবে? ভগবান, মুখ তুলে চাও। মাইনে 5 টাকা বাড়ল। সঙ্গে সঙ্গে সারদা এফএ পাশ করে মেডিকেল কলেজে প্রবেশ করল। কলেজের বেতন এবং বইয়ের খরচ এত বাড়ল যে তার কাছে বর্ধিত বেতনের 5 টাকা কিছুই নয়। তার কষ্ট দেখে লোকে পরামর্শ দিল, কলেজের পরিবর্তে সারদাকে একটা আপিসে ঢুকিয়ে দিলেই খুব ভালো হয়। তারণ কিন্তু লোকের এই সৎ পরামর্শ হেসে উড়িয়ে দিল। লোকে বলল, বামুনটা মাথা পাগলা। এত কষ্টের মধ্যেও তারণ রবিবারে যখন যজ্ঞেশ্বর দত্তের বৈঠকখানায় পাশার আড্ডায় যোগ দিত, তখন তার 6-3-9 পোয়া 12-র জন্য উৎসাহপূর্ণ চিৎকার শুনে কেউই বুঝতে পারত না এই লোকটাকে মাসের অর্ধেক দিন অর্ধাসনে দিনপাত করতে হয়। তারণ প্রায়ই যজ্ঞেশ্বর দত্তকে আশ্বাস দিয়ে বলতো, আরে থামো না দত্ত, যা আর 3টে বছর। শিরোছোঁড়া একবার 5টা করতে পারলে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 6-3-9 চালাবো। সারদা এসে দেশে বসল।
দত্তজা নতুন পাশার ছক আনালো। তারণ কিন্তু রবিবার ছাড়া আর কোনোদিনই পাশার আড্ডায় যোগ দিল না। সে তালি দেওয়া জুতো, ছেঁড়া জামা, ময়লা কাপড়ের ভেতর দিয়ে কেরানি জীবনের দৈন্য প্রকাশ করতে করতে সপ্তাহের অবশিষ্ট 6টা দিন নিয়মিত রূপে স্টেশনে যাতায়াত করতে লাগল। মাইনে তখন আরও 5 টাকা বেড়েছিল। সারদা শ্বশুরের প্রদত্ত 2000 টাকায় ডাক্তারখানা খুলে বেশ 2 পয়সা ঘরে আনছিল এবং সে পয়সার শেষ আদলাটি পর্যন্ত দাদার হাতে তুলে দিচ্ছিল। তথাপি কিন্তু তারণ ভট্টাচার্যের কিছুমাত্র আগ্রহ দেখা গেল না। কাজেই লোকে ভাবল লোকটা হাড় কৃপণ। দাদার কাজে সারদারও যে আপত্তি ছিল না তা নয়, কিন্তু তারণ তাকে বুঝিয়ে বলতো, ওরে ভাই, 35 টাকা মাইনের কেরানির কি বাবুয়ানি সাজে? চাকরি ছেড়ে যখন ডাক্তারবাবুর দাদা হয়ে ঘরে বসবো তখন দেখবি তারণ ভট্টাচার্য কীরকম বাবুগিরি করতে পারে। বড় বউ বলতো, দেখো, তুমি ওরকম চালে চললে ঠাকুরপোর মাথা হেঁট হয়। হাজার হোক, ও হলো একজন বড় ডাক্তার। তারণ হেসে বলল, কিন্তু আমি যে তারণ ভট্টাচার্য তা সকলেই জানে। কনিষ্ঠের সম্মান রক্ষার জন্য বড় বউয়ের নিতান্ত অনুরোধে সেই মাসকাবারে তারণ একখানা জামা এবং একজোড়া জুতো কিনে আনল। সেদিন খেতে একটু দেরি হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি কাপড় জামা পরে তারণ বাড়ি থেকে বেরিয়েই দেখল রসিক মোড়লের ছেলে গৌর ডাক্তারখানা থেকে প্রত্যাবর্তন করছে। তারণ তাকে ডেকে জিজ্ঞাসা করল, কিরে গৌর, কোথায় গিয়েছিলি? গৌর বলল, ওই ডাক্তারবাবুর কাছে। কার অসুখ? বাবার। কি অসুখ রে? এই জ্বর, সর্দি, বুকে বেদনা। একটু চিন্তিতভাবে তারণ বলল, তাই তো, সারু কি বললে? গৌর ম্লান মুখে বলল, বললেন এখন ফুরসত নেই। আচ্ছা, তুই দাঁড়া। বলে তারণ দ্রুত পদে ডাক্তারখানায় উপস্থিত হল এবং সারদাকে সম্বোধন করে বলল, হ্যাঁ রে সারু, রসিক মোড়লের অসুখ, একবার দেখতে যেতে পারবি না? সারদা গম্ভীরভাবে বলল, দেখে কি হবে, ভিজিট তো দিতে পারবে না, তার উপর ওষুধের দাম দেবার ক্ষমতাই নেই। ক্ষমতা নেই বলে লোকটা বেঘরে মারা যাবে রে? তা আমি কি করব, ওষুধ তো আর আমার ঘরের নয়। তা হোক, তুই দেখে আয়, ওষুধ দে। আহা, গরিব লোক। সারদা বিরক্তির সঙ্গে বলল, অমন গরিব দেশে লক্ষ লক্ষ আছে, তাহলে তো ব্যবসা করতে হয় না। বিস্ময়ে দৃষ্টি বিস্ফারিত করে তারণ বলল, ব্যবসা করতে হবে বলে গরিবে এক ফোঁটা ওষুধ পাবে না? না না, তুই ওষুধ দে, রসিক এরপর খেটে দাম শোধ দেবে। তুই জানিস না সারু, ওই পাঠশালে খিদে হলে রসিকের মায়ের কাছে যেতাম, বুড়ি কোঁচর পুড়ে মুড়ি দিত। আহা, সে কি চমৎকার মুড়ি! তেমন মুড়ি আজকাল আর দেখতেই পাই না। মুড়ির চমৎকারিত্ব স্মরণেই হোক আর বুড়ির দয়ার কথা মনে করেই হোক, তারণের স্বরটা গাঢ় হয়ে এলো। সে আরও কি বলতে যাচ্ছিল, কিন্তু দূরে গাড়ির শব্দ শ্রুত হওয়ায় তার আর বলা হলো না। যা, 8টার গাড়ি বুঝি ধরতে পারলাম না, বলেই তারণ ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল। সন্ধ্যার পর অফিস থেকে ফেরবার পথে রসিক মোড়লের বাড়িতে উপস্থিত হয়ে তারণ ডাকল, রসিক কোথায় হে, কেমন আছো? বলতে বলতে তারণ বাড়ির ভেতর ঢুকে ঘরের দাবায় উঠল। রসিক ব্যস্ত সমস্তভাবে স্ত্রীকে আসন আনতে বলল। তারণ বলল, আসন থাক, পায়ে 1 হাঁটু কাদা। কেমন আছো? সারু এসেছিল, ওষুধ দিয়েছে? রসিক কষ্টে বিছানার ওপর উঠে বসে বলল, দুপুরবেলা এসেছিলেন, ওষুধ আনতে বলে গেছেন, কিন্তু ওই দামের। বাধা দিয়ে তারণ একটু জোর গলায় বলল, দামের জন্যে কি আটকাচ্ছে, পাগল আর কি, ওষুধটা আনালেই তো হতো। রসিক কি উত্তর দেবে ভেবে ইতস্তত করতে লাগলো। তারণ পকেট থেকে 4টে টাকা বের করে তার বিছানার উপর ফেলে দিয়ে বলল, দাম নিয়ে ওষুধটা আনতে পাঠিয়ে দাও। গৌর কোথায় গেল? দেরি করো না, হাতে ছিল না, আপিসের দারোয়ানের কাছ থেকে ধার করে নিয়ে এলাম। রসিক হাঁ করে দাদা ঠাকুরের মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর সজল কণ্ঠে বলল,
আমার তরে টাকা ধার করে আনলে দাদা ঠাকুর। তারুণ মাথা নেড়ে বলল, তাতে আর হয়েছে কি, একেই বলে পাগল। এ টাকা তো আমারই বাক্সে যাবে, শুধু হাত ফেরতা বই তো নয়। কথা শেষ করেই তারুণ দ্রুতপদে বাইরে বেরিয়ে গেল। ঘরে এসে তারুণ বড় বউকে চুপি চুপি বলল, সেরোটার একটুও চক্ষু লজ্জা নেই বড় বউ। রসিক মোড়লের ব্যারাম, তা বলে দাম না দিলে ওষুধ দিতে পারবো না। বড় বউ বলল, ঠিক কথাই তো বলেছে, তোমার মতো চক্ষু লজ্জা রাখতে হলে ব্যবসা চলে না। দেখছি তুমি শুদ্ধ ব্যবসাদার হয়ে উঠেছ। ওগো, ব্যবসা করতে হলেই দয়া ধর্মগুলো পুড়িয়ে খেতে হয় না। না, দান ছত্র বসাতে হয়। এই দেখো এক পাগল, আমি কি দান ছত্র বসাতেই বলছি? তবে গরিব দুঃখী যাদের উপায় নেই তাদের এক আধ ফোঁটা ওষুধ দিলে তেমন ক্ষতি হয় না। আর ওষুধই বা কত? এক শিশি ওষুধে 2-10 ফোঁটা ওষুধ, বাকি জল। কিন্তু সেই 2-10 ফোঁটা ওষুধেরই দাম কত জানো? ঘাড় নাড়তে নাড়তে তারুণ বলল, হ্যাঁ জানি গো জানি, ও 2-10 হাজার টাকা। বেশ, এক এক শিশি ওষুধ বেচে তোমরা কোঠা বালাখানা করো। আর তুমি চক্ষু লজ্জা নিয়ে চিরকাল তালি দেওয়া জুতো আর ছেঁড়া কাপড় জামা নিয়ে বেড়াও। সেই ভালো, আমি পাগল মানুষ, শেষে কোন দিন তোমাদের কোটা বালাখানা ভেঙে চুড়ে দেব। মাস 2 পরে তারুণ যখন 5 টাকা বেতন বৃদ্ধির সংবাদ নিয়ে ঘরে ফিরল, তখন বড় বউ সে সংবাদে কিছুমাত্র আহ্লাদ প্রকাশ না করে বরং একটু বিষণ্ণভাবেই বলল, তাহলে দেখছি যদিও 2 মাস 6 মাস পরে চাকরি ছাড়তে, এখন আর তাও ছাড়বে না। তারুণ হেসে বলল, এই দেখো, মাইনে বেড়েছে, কোথায় হরি লুট দেবে তা নয় আক্ষেপ করতে বসলে। ভালো, আমার চাকরি বেচারির উপর তোমার এত রাগ কেন বলো দেখি? বড় বউ একটু ঝংকার দিয়ে বলল, রাগ হয় সাধে? 12 মাস 30 দিন শীত নেই, বর্ষা নেই, বাদল নেই, সকাল 7টায় এক মুঠো খেয়ে ছুট ছুট। আচ্ছা, তোমার বেজারও হয় না? ঘাড় নেড়ে তারুণ বলল, বেজার হলে দরজায় ডাক্তার এসছি ভট্টাচার্য এলএমএ সাইনবোর্ডটা উঠতো কি রকমে বলো তো? বড় বউ গম্ভীরভাবে উত্তর করল, সে কথা 100 বার স্বীকার করি, কিন্তু এখন ঠাকুরপো শত্রুর মুখে ছাই দিয়ে যখন 10 টাকা ঘরে আনছে, তখন আর তোমার এ ছোটাছুটি কেন? বয়সও তো 40 পার হয়েছে, এখন পূজা আহ্নিক জপ তপ। বাধা দিয়ে মৃদু মস্তক সঞ্চালন করতে করতে সহাস্যে তারুণ বলল, সেসব ঠিক করে রেখেছি বড় বউ, আর 1টা বছর যেতে দাও, তারপর দেখবে তারুণ ভট্টাচার্যি সকালে উঠে যে পুজোয় বসবে 11টার আগে আর উঠছে না। তারপর আহার, 1টা কি 1:30টা পর্যন্ত নিদ্রা। এই 1:30টার পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দত্তজার বৈঠকখানায়। একটা অবজ্ঞাপূর্ণ কটাক্ষপাত করে বড় বউ প্রস্থানোদ্যত হল। তারুণ ব্যস্তভাবে তাকে ডেকে বলল, ও কি চলে যাও যে, শোনো শোনো। বড় বউ ফিরে দাঁড়িয়ে বলল, তোমার এই গাঁজাখুরি গল্প শুনলে তো চলবে না, আমার কাজ আছে। কাজ তো 12 মাস 30 দিনই আছে, ভালো, একদিন না হয় দুদণ্ড বসলে। ঈষৎ হেসে বড় বউ বলল, 12 মাস 30 দিনের মধ্যে খাওয়াটা যদি 2-1 দিন বন্ধ দেবার হতো, তাহলে না হয় দুদণ্ড বসতাম, কিন্তু তা যে হবার জো নেই, ওই জিনিসটি রোজ চাই। সহাস্যে তারুণ বলল, রোজ কেন, দিনে 2 বেলা, আর আজ 20 বছর তো সেই 2 বেলা হেঁসেল ঠেলে আসছো। ভালো, 10টা দিন না হয় জিরে নাও না। বড় বউ বিস্ময়ে গালে হাত দিয়ে বলল, কও কথা, আমি জিরেন নেব? করবে কে? কেন, ছোট বৌমা তো আছেন, দিন কতক রান্নার ভার তাঁর হাতেই দাও না। অবাক করলে তুমি। ছোট বউ রাঁধবে? সে 1 ঘটি জল গড়িয়ে খেতে পারে না, আর রেঁধে তোমাদের ভাত দেবে? হঠাৎ তারুণের মুখখানা গম্ভীর হয়ে এলো। জিজ্ঞাসা করল, কি বললে? তিনি 1 ঘটি জল গড়িয়ে খেতে পারেন না? কেন, তার কি কোনো অসুখ আছে? এইতেই লোকে তোমাকে পাগল বলে।
অসুখ থাকতে যাবে কেন বালাই? তবে পারে না, এই আর কি। উগ্রস্বরে তারুণ বলল, কেন পারে না তাই আমি শুনতে চাই। তুমি মেয়ে মানুষ, তিনিও মেয়ে মানুষ। তুমি যা পারো তিনি তা পারেন না কেন? স্বামীর ক্রোধের আবির্ভাব দেখে বড় বউ একটু কুণ্ঠিত হয়ে পড়ল। বারবার পেছনে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করতে করতে বলল, সবাই কি সব পারে? বিশেষ ছেলে মানুষ। কিসের ছেলে মানুষ? 18-19 বছরের মেয়ে ছেলে মানুষ? তুমি 13 বছরে এসে আমাকে আপিসের ভাত দিয়েছিলে, তা জানো? বড় বউ কি বলতে গেল, কিন্তু তাতে কর্ণপাত না করেই তারুণ চিৎকার করে বলল, সেটি হচ্ছে না বড় বউ, এই আমি বলে দিচ্ছি। আমার সংসারে সকলকে সমান খাটতে হবে। তুমি কেরানির স্ত্রী আর তার স্বামী বড় ডাক্তার, এই তফাৎটুকু যেন আর না দেখতে পাই। রাগে পান না নিয়েই তারুণ বেরিয়ে গেল। বড় বউ শঙ্কিত চিত্তে ঘর থেকে বেরিয়ে আসতেই সারদা উঠোন থেকে জিজ্ঞাসা করল, কি হয়েছে বৌঠান? দাদা এত চিৎকার করছিলেন কেন? ব্যস্তভাবে বড় বউ বলল, ওর কথা ছেড়ে দাও। কখন কি মেজাজে থাকে তা তো বলা যায় না। একটুকুতে ও আগুন, আবার একটুকুতেই জল। সারদা জুতোর আগাটা মাটিতে ঠুকতে ঠুকতে বলল, কি বলছিলেন না, কেরানির স্ত্রী, ডাক্তারের স্ত্রী? কে জানে, কত কথাই তো বকে গেল। আমার কি সব কথায় কান দেবার সময় আছে? যাই, উনুনটা ধরিয়ে দিই। বলে বড় বউ তাড়াতাড়ি রন্ধনশালায় ঢুকে পড়ল। সারদা ক্ষণকাল চুপ করে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বাইরে চলে গেল। পরদিন সকালে ঘরের দরজা খুলে বাইরে বেরোতেই বড় বউ দেখল রন্ধনশালা থেকে ধূম উত্থিত হচ্ছে। সে কতকটা শঙ্কিত এবং কতকটা বিস্মিতভাবে তাড়াতাড়ি রান্নাঘরের দরজায় গিয়ে যা দেখল তাতে আশ্চর্যান্বিত হয়ে পড়ল। দেখল ছোট বউ উনুন ধরিয়ে রান্না চাপিয়ে দিয়েছে। দেখে সে কতক্ষণ নিতান্ত বিস্ময়াবিষ্টের ন্যায় গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তারপর ছোট বউকে লক্ষ্য করে বলল, ওমা, তুই এরই মধ্যে উঠে রান্না চাপিয়েছিস ছোট বউ? ছোট বউ শিল পেতে দরজার দিকে পেছন ফিরে মশলা পিষছিল। সে মুখ না ফিরিয়েই গম্ভীরভাবে উত্তর করল, কাজেই এতটা বেলা হয়ে গেল। বাধা দিয়ে বড় বউ বলল, হলেই বা বেলা, আজ রবিবার, আপিসের ভাতের তো তাড়া নেই। ছোট বউ মৃদু অথচ গম্ভীর কণ্ঠে বলল, আপিসের তাড়া নেই বলে কি কাউকে খেতে হবে না? বড় বউ দুহাত তুলে আলস্য ভঙ্গিতে বলল, তাই বুঝি তুই তাড়াতাড়ি রাঁধতে গিয়েছিস? আচ্ছা, আজ তুই রেঁধে খাওয়া দেখি কেমন রাঁধুনি। বলে বড় বউ হেসে উঠল। ছোট বউ কিন্তু হাসল না। সে স্বরটা একটু চড়িয়ে বলল, এরা বা দেখা দেখির কি? যে যেমন পারবে রাঁধবে। দুজনের ঘর যখন, তখন পারি না পারি আমাকে করতেই হবে। বড় বউয়ের মুখের হাসি সহসা নিভে গেল। সে ম্লান দৃষ্টিতে ছোট বউয়ের দিকে চেয়ে বলল, বেশ তো, মেয়ে মানুষের এই তো কাজ। আর আমার গতরি কি চিরদিন বইবে? তবে আগে সব দেখে শুনে নে, নয়তো সদ্য সদ্য পাকা রাঁধুনি হতে গেলে পারবি কেন? বড় বউ চেষ্টা করে আরও একটু হাসল। ছোট বউ যেন ঝংকার দিয়ে বলল, আমিও তো কাঁচা পাকা জানি না। উনি বললেন শঙ্করপুরে ডাক আছে, এক মুঠো খেয়ে যাবেন। এদিকে তোমারও ঘুম ভাঙেনি, কাজেই। বড় বউয়ের মুখখানা যেন কালি হয়ে গেল। ক্ষুব্ধ স্বরে বলল, ঠাকুরপো সে কথা কই আমাকে কিছু বলেনি তো। ছোট বউ উত্তর না দিয়ে দ্রুত হাতে মশলা পিষতে আরম্ভ করল। বড় বউ একটু দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে মুখ হাত ধুতে গেল। মুখ হাত ধুয়ে এসে সে স্নানে যাবার জন্য তাড়াতাড়ি ঘরের কাজ শেষ করতে লাগল। ছোট বউ রন্ধন কার্য আরম্ভ করলেও কিভাবে যে তার উপসংহার করবে তা তার অজ্ঞাত ছিল। সুতরাং সে খুব ব্যস্তভাবেই কাজ শেষ করে স্নানে চলল। তার বুকের যে একটা রুদ্ধ অভিমান ফুলে উঠবার চেষ্টা করছিল, এই ব্যস্ততার মধ্যে সেটাকে যেন সে সম্পূর্ণ চাপা দিয়ে ফেলল। তাড়াতাড়ি স্নান শেষ করে বড় বউ বাড়ি ঢুকে দেখল উপসংহারটা বাস্তবিকই খুব করুণ রসাত্মক হয়েছে। ভাতের হাঁড়ির ফ্যান সমেত ভাতগুলো কতক ছোট বউয়ের পায়ের ওপর পড়েছে, কতক উনুনের ভেতরে রয়েছে, কতক উনুনের আশেপাশে ছড়িয়ে রয়েছে। হাঁড়িটা খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে। আর ছোট বউয়ের চিৎকারে পাড়ার যত মেয়ে উঠোনে এসে জড়ো হয়েছে। বড় বউ তাড়াতাড়ি কলসিটা নামিয়ে ভিজে কাপড়ই ছুটে গেল এবং জ্বালা নিবারণের জন্য
প্রতিবেশিনীদিগের কথিত বিভিন্ন প্রকার ওষুধের মধ্যে কোনটা দেবে তাই ভেবে অস্থির হয়ে পড়ল। তাকে বেশি ভাবতে হলো না। সংবাদ পেয়ে সারদা অবিলম্বে এসে ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিল। জ্বালা কতকটা কমল। তখন প্রতিবেশিনীরা এই কচি মেয়েটাকে গুরুতর রন্ধন কার্যে নিযুক্ত করবার জন্য আক্ষেপ প্রকাশের সঙ্গে ইঙ্গিতে বড় বউয়ের ওপর দোষারোপ করতে লাগল। বড় বউ বলতে গেল, ওগো, ও আবাগে নিজে ইচ্ছে করেই রাঁধতে এসেছে। কিন্তু হিতৈষিনীদের সহানুভূতির স্রোতে তার প্রতিবাদ কোথায় ভেসে গেল। তারা প্রস্থানকালে সারদাকে উদ্দেশ করে উপদেশ দিয়ে গেল, যদি ভাগের কাজই করতে হয় তবে সারদার উচিত একটা রাঁধুনি রাখা। তার অর্থের অভাব কি? আর রাঁধতে গিয়ে স্ত্রী যদি পুড়ে মরল তবে তার অর্থেই বা কী হবে? তারণ স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করল, তুমি কি ছোট বৌমাকে রাঁধতে বলেছিলে? বড় বউ বলল, আমি কোনো কথাই বলিনি। তবে উনি রাঁধতে গেলেন কেন? তা কেমন করে জানবো? তবে ঠাকুরপো বোধহয় তোমার কালকের কথাগুলো শুনেছিল, সেই বোধহয় বলে থাকবে। তোমার তো রাগলে জ্ঞান থাকে না। কিন্তু আমি কি মন্দ কথা বলেছিলাম বড় বউ? লোকে অনেক সময় ভালো কথাকেও আঁচে মন্দ ধরে নেয়। তারণ একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। আয় যথেষ্ট বাড়লেও বাজারহাটের ব্যবস্থা ঠিক পূর্বের হিসাবেই চলছিল। সেটা সারদা বা ছোট বউ উভয়েরই মনোনীত না হলেও আগে এ সম্বন্ধে কোনো কথাই উঠত না, কিন্তু এখন এ সম্বন্ধে অনেক কথাই উঠতে লাগল। স্নানের ঘাটে, বসেদের বাড়িতে, দাসেদের খিড়কি ঘাটে এ নিয়ে যে সকল জল্পনা চলত তার অনেক কথাই বড় বউয়ের কানে আসত। এবং তারণ ভট্টাচার্য যে ভাইয়ের উপায়ের টাকাগুলো হস্তগত করে তার নিজের স্ত্রীর পরিণামের উপায়ের জন্য রেখে দিচ্ছে, আর ভাই ভাদ্রবধূকে আধপেটা খাইয়ে মেরে ফেলছে, এমন সব কথাও শোনা যেত। বড় বউ আশ্চর্যান্বিত হয়ে ভাবত, ঘরের হাঁড়ির খবর কিভাবে বাইরে যায়। কিন্তু ছোট বউ যখন ইদানিং প্রায় তরকারির জন্য আহারে অনিচ্ছা প্রকাশ করত এবং সারদাও এক একদিন তরকারিগুলোকে ছাইপাঁশ নামে অভিহিত করে অর্ধেক ভাত ফেলে উঠে যেত, তখন ঘরের খবর কোথা থেকে বাইরে যায় তা বুঝতে বড় বউয়ের বিলম্ব হলো না। বুঝলেও সে স্বামীকে এ সম্বন্ধে কিছুই বলল না, শুধু বাজারহাট সম্বন্ধে একটু মুক্তহস্ততা দেখাবার জন্য অনুরোধ করতে লাগল। তারণ কিন্তু স্ত্রীর অনুরোধে কর্ণপাত করল না। শেষে একদিন বিরক্ত হয়ে জবাব দিল, গরিব গেরস্ত ঘরে এর চেয়ে ভালো খায় না। যার ভালো খেতে ইচ্ছে হবে সে নিজের পয়সা ভেঙে খাবে, আমার এর বেশি জোগাবার শক্তি নেই। বড় বউ রেগে বলল, তুমি যদি লোকের রোজগারের সব পয়সা হাত করো, তবে সে নিজের পয়সায় খায় কি করে? কি করে তার আমি কি জানি? আমি কারো কাছে ভিক্ষা নিতে যাই? না খেয়ে না দে লেখাপড়া শিখিয়েছি, তার পয়সা আমি 100 বার নেব। যজ্ঞেশ্বর দত্ত জিজ্ঞাসা করল, হ্যাঁ ভট্টাচ, চাকরি ছাড়ছ কবে? আর 2 মাস দত্ত যা। তোমার এই 2 মাস বোধহয় 12 মাসের ভেতর নেই। তারও নীরবে মৃদু হাসল। দত্তজা বলল, তোমার কৃপণ স্বভাবটা একটু ছাড়ো ভট্টাচ। তারণ হেসে বলল, স্বভাব যায় না মোলে, কিন্তু গায়ে তোমার নিন্দায় যে কান পাতা যায় না, সেটা নিন্দুকেরই দোষ। দত্তজা গম্ভীরভাবে বলল, দোষ কি তোমারও নেই? যে ভাই এত টাকা রোজগার করছে সেই ভাইকে, ভাইয়ের স্ত্রীকে খেতে দেবে না, এটা কি ভালো কাজ হচ্ছে? তারণ বিস্মিতভাবে দত্তজার মুখের দিকে চাইল। দত্তজা বলল, তাছাড়া ছোট বউটাকে খাটিয়ে মেরে ফেলছ। মেয়ে মানুষ খাটবে না তো বসে থাকবে? যার স্বামী মাসে 200 টাকা রোজগার করে সে খাটতে যাবে কেন? এ কথার উত্তর তারণ দিতে পারল না। দত্তজা বলল, সাবধান ভট্টাচ, কাল বড় খারাপ, ঘর না ভাঙে। বিস্ময়ের সঙ্গে তারণ বলল, ঘর ভাঙবে? শুনছি তো সেই রকম। ভাই হলেও তোমার পেট ভরাবার জন্য তো সে লেখাপড়া শেখেনি আর রোজগারও করছে না। তারণ শুনে এমনই জোরে হেসে উঠল যে তাতে দত্তজা বিস্মিত না হয়ে থাকতে পারল না। তারণ এটাকে খুব মজার সংবাদ মনে করে বড় বউকে শোনাবার জন্য উৎসুকভাবে ছুটে এলো।
কিন্তু বাড়ির ভেতর পা দেওয়া মাত্র তার এই কৌতুকজনক সংবাদটা যেন একটা ভীষণ দুঃসংবাদে পরিণত হলো। বাড়ি ঢুকতেই শুনতে পেল ছোট বউ গলা চড়িয়ে বলছে, কেন বলো তো? আমি তোমার কথা শুনবো? আমার স্বামীর রোজগারের পয়সা খাচ্ছ, আমাকে বলতে লজ্জা করে না? আমি মনে করলে তোমার মতো 10টা মাগিকে দাসীবাদী করে রাখতে পারি, তা জানো? আসুক আজ, হাঁড়ি আলাদা না করলে আমি যদি জলগ্রহণ করি তবে আমি বামুনের মেয়েই নই। হায়, যে হতভাগিনী আজ 20 বছর দাসীর অধম হয়ে এই সংসারে খেটে আসছে, নিজে না খেয়ে সকলকে খাইয়েছে, তার কৃতকর্মের এই পুরস্কার। ক্রোধে ক্ষোভে তারুণের পা থেকে মাথা পর্যন্ত রিড়ি করতে লাগলো। সে এগিয়ে এসে বজ্রগম্ভীর স্বরে বলল, তাই করো ছোট বৌমা, তুমি যদি পৃথক না হয়ে জলগ্রহণ করো তবে তোমার বাপের মুখে। বড় বউ ছুটে এসে সামনে দাঁড়ালো, তিরস্কারের স্বরে বলল, মেয়েতে মেয়েতে কথা কাটাকাটি হচ্ছে, তুমি তার মাঝে কথা কইতে এলে কেন? ছি ছি, কি করলে? গম্ভীর স্বরে তারুণ বলল, স্ত্রীর ওপর স্বামীর যেটুকু কর্তব্য তার বেশি একটুও করিনি। সারদা বাড়ি এলে ছোট বউ তাকে সব জানালো। শুনে সারদা ক্রোধে জ্বলে উঠল। একেই সে ভ্রাতার স্বার্থপরতায় যার পর নাই বিরক্ত হয়েছিল, তার ওপর স্ত্রীর প্রতি এই অভদ্র ব্যবহারে সে আর ধৈর্য ধারণ করতে পারল না। তৎক্ষণাৎ বাইরে গিয়ে গ্রামের 5 জন ভদ্রলোকের কাছে ভ্রাতার আচরণ সম্বন্ধে অভিযোগ করল এবং স্ত্রীকে ত্যাগ করবে অথবা ভাইয়ের সঙ্গে পৃথক হবে, উভয়ের মধ্যে কোনটা শ্রেয়স্কর তার পরামর্শ চাইল। 5 জনে পৃথক হবার পরামর্শই দিল। পরদিন 5 জন মধ্যস্থ এসে ভাগবাঁটোয়ারা করে দিল। ভাগ করবারও বিশেষ কিছু ছিল না, শুধু বাড়িখানা আর তৈজসপত্র। ডাক্তারখানা সারদার শ্বশুরের প্রদত্ত অর্থে স্থাপিত, সুতরাং তার ভাগ হলো না। এদিকের ভাগ শেষ হলে ধনঞ্জয় চক্রবর্তী তারণকে সম্বোধন করে বললেন, এবার নগদ টাকার বিভাগ, নগদ কত আছে? তারণ হিসাব করে বলল, 3 টাকা 13.5 আনা। সকলেই বিস্ময় পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগল। ধনঞ্জয় চক্রবর্তী সারদার মুখের দিকে চাইলেন। দাদার স্বার্থপর ব্যবহারে সারদা রেগে উঠেছিল। চক্রবর্তীর ইঙ্গিতে সে বলল, তাহলে এই 4 বছরের হিসেবটা ওকে দেখাতে বলুন। ক্রুদ্ধভাবে তারণ বলল, নিজে রোজগার করেছি, নিজে খরচ করেছি, তার হিসাব নিকাশ আমি দিতে পারবো না। এই উত্তরে সারদা আরও রেগে কি বলতে যাচ্ছিল, দত্তজা তখন মাঝে পড়ে তারণকে বুঝিয়ে বললেন, হিসেবটা তোমার দেওয়া দরকার ভট্টাচ, শুধু তোমার নিজের রোজগার হলে কোনো কথা ছিল না, কিন্তু সারদার রোজগারও তো আছে। সপ্রতিভভাবে তারণ বলল, সারদার রোজগার, তার আবার হিসাব নিকাশ কি? ও কত টাকা আমাকে দিয়েছে? সারদার নোটবুক বের করে 4 বছরে কোন মাসে কত দিয়েছে তা পড়ে সকলকে শোনালো। মোট হিসাব করে হলো 4,733 টাকা। দত্তজা তারণকে সম্বোধন করে বলল, কি বলো তুমি? আচ্ছা দেখি বলে তারণ উঠে গেল এবং অল্পক্ষণ পরেই ন্যাশনাল ব্যাংকের হিসাবের খাতা এনে সারদার সামনে ফেলে দিয়ে বলল, এই দেখে নে, ব্যাংকে তোর নামে ঠিক ওই টাকাটাই জমা আছে কিনা। চক্রবর্তী খাতা দেখে মাথা নেড়ে বললেন, হ্যাঁ ঠিক তাই আছে বটে, তাহলে ধরো এই টাকার অর্ধেক। বাধা দিয়ে তারণ উগ্রস্বরে বলল, ও টাকার আবার ভাগ কি? আমি শেরোর দাদা, আমি ওর রোজগারের টাকার ভাগ নিতে যাব? সকলেই হাঁ করে তারণের মুখের দিকে চেয়ে রইল। সারদা মাথা নিচু করল। মধ্যস্থগণের বিস্ময়স্তব্ধ দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে তারণ দ্রুত পদে বাড়ির ভেতর প্রবেশ করল এবং বড় বউকে সম্বোধন করে বলল, দেখলে বড় বউ, তোমরা সকলে আমায় চাকরি ছাড়তে বলেছিলে, কিন্তু ভাগ্যে তোমাদের কথায় চাকরি ছাড়িনি, কেমন নাকের ওপর টাকাগুলো ফেলে দিয়ে এলাম। বিস্ময়ের সঙ্গে বড় বউ জিজ্ঞাসা করল, কত টাকা? জোরে মাথা নেড়ে তারণ বলল, কত কি, প্রায় 5,000 টাকা। আবার মজার কথা শোনো, আমায় এই টাকার ভাগ নিতে বলে। আমি তারণ ভট্টাচার্য, শেরোর দাদা, আমি তার টাকার ভাগ নিতে যাব? গলায় দড়ি। আমাকেই আবার তোমরা বলো পাগল। আচ্ছা সব পাগল, যা হোক। বলে তারণ হো হো করে হেসে উঠল। বড় বউ শ্রদ্ধাপূর্ণ সজল দৃষ্টিতে
স্বামীর মুখের দিকে চেয়ে রইল। বাইরের লোকে কিন্তু বলতে লাগলো, পাগলের কাণ্ডই আলাদা, তারুণ ভট্টাচার্য আস্ত পাগল। তারুণ ভট্টাচার্য কিন্তু একথায় একটুও দুঃখ বা ক্রোধ অনুভব করল না। তবে সময় সময় সে বড় বউয়ের কাছে দুঃখ প্রকাশ করে বলতো, তাই তো বড় বউ, দত্ত যা মিচে পাশার ছকটা কিনলে, আর আমারও এ জন্মে জপান্নিকটা আর করা হলো না।